গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ইংলিশ পেডাগোজির ক্লাস করব। আগে পর্যন্ত আমরা যে কয়টা ইংলিশ পেডাগোজির ক্লাস করেছি ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার্স আমরা সেখানে পড়িয়ে দিয়েছি। যদিও 10টি চ্যাপ্টার আমি পড়াইনি, কিন্তু 10টি চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য, সিটেট, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য, পেডাগোজির জন্য একদম ইম্পর্টেন্টও নয়। যে চ্যাপ্টার্সগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার্সগুলো আমরা আলোচনা করেছি। আজকে আর লাস্ট চ্যাপ্টার আলোচনা করব, তাহলেই আমাদের ইংলিশ পেডাগোজির ইম্পর্টেন্স যে চ্যাপ্টারগুলো থেকে সিটেটে প্রশ্ন আসে, প্রাইমারি টেটে প্রশ্ন আসে এবং আপার প্রাইমারি টেটে প্রশ্ন আসে, সেইগুলো আমরা কমপ্লিট করব। এবং আজকে হচ্ছে আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন বা মূল্যাঙ্কন বা মূল্যায়ন। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হও এবং লেখো। দেখো, প্রথমে আমরা লিখবো যে ইভ্যালুয়েশন কাকে বলে। দেখো, প্রথমেই লিখছি ইভ্যালুয়েশন, তোমরা খাতা পেন নিয়ে লেখো। কাকে বলছি ইভ্যালুয়েশন? না, ইভ্যালুয়েশন ইজ এ প্রসেস evaluation is a process which is being used to measure students' progress. Students' progress. Reform education system and enhance accountability and enhance accountability for outcomes. Full stop. তাহলে আমরা কাকে বলবো ইভ্যালুয়েশন? না, ইভ্যালুয়েশন ইজ এ প্রসেস, ইভ্যালুয়েশন হচ্ছে একটা প্রক্রিয়া, হুইচ ইজ বিং ইউজ টু মেজার, এটা পরিমাপ করতে ব্যবহৃত হয়। কি কি পরিমাপ করতে? স্টুডেন্টস প্রোগ্রেস, অর্থাৎ স্টুডেন্টস কতখানি উন্নতি সাধন করছে নিজেদেরকে। রিফর্ম এডুকেশন সিস্টেম, এটা কিভাবে হবে? না, ধরো যদি একটা স্টুডেন্টের মূল্যায়ন করা হয় যে সে কতটা শিখছে, তাহলে যদি কোনো স্টুডেন্ট কম শিখছে বা কোনো স্টুডেন্ট ভালো শিখছে, এইখান থেকে এডুকেশন সিস্টেমের যে পরিবর্তনটা সেটা বোঝা যাবে যে এই এডুকেশন সিস্টেমে স্টুডেন্টরা কতখানি বুঝতে পারছে বা এটা পরিবর্তন সাধন করলে কতখানি বুঝতে পারবে। এবং কি করে? অ্যাকাউন্টেবিলিটি আউটকামস, অর্থাৎ এডুকেশন সিস্টেমটা যে ওয়েতে চলছে সেই ওয়েতে চললে কতখানি আউটকামস হচ্ছে, পরিবর্তন যদি করার প্রয়োজন আছে কিনা, সেইটাও কিন্তু এই ইভালুয়েশন থেকে বোঝা যায়। এবারে আমাদের জানতে হবে, যেখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা লাইনে কিন্তু আজকের প্রশ্ন আসে। লিখে ফেলো যে ইম্পর্টেন্স অফ ইভালুয়েশন, পয়েন্ট করবে ইম্পর্টেন্স অফ ইভালুয়েশন। দেখো, 1 নাম্বার লেখো, ইট হেল্পস দ্য টিচার্স, ইট হেল্পস টিচার্স to know whether the teaching methodology teachers
to know whether the teaching methodology the teaching methodology মানে হচ্ছে the way a teacher is presenting the teaching process adopted was successful or not. অর্থাৎ এক নম্বর আমরা কি পড়লাম, যে এটা টিচারদেরকে হেল্প করে এটা জানতে যে তার টিচাররা যে ওয়েতে পড়াচ্ছেন সেটা অ্যাডপ্ট করেছেন একটা টিচার, সেটা কি সাকসেসফুল নাকি ফেলিওর। যদি ফেলিওর হয় তাহলে টিচার তাদের মেথডোলজি চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্স। 2 নাম্বার কি, 2 নাম্বার লেখো it helps teacher to know it helps teachers to know। এবার তোমরা বলবে যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে। দেখো এক নাম্বার যে পয়েন্টটা লেখালাম তোমাদেরকে দেবে যে নিচের চারটির মধ্যে কোন প্রসেসটাতে টিচাররা তাদের মেথোডোলজি পরিবর্তন হবে কিনা সেটা নির্ধারণ করতে পারেন। নিচে প্রসেস দিয়ে দেবে, তার মধ্যে একটা অপশন থাকবে ইভালুয়েশন, ইভালুয়েশন উইল বি দ্য কারেক্ট আনসার। এইভাবে প্রশ্ন আসবে এবং এত ইজি কিন্তু প্রশ্নগুলো আসে। শুনতে তোমাদের মনে হতে পারে যে এত ইজি কে আসবে, হ্যাঁ সিটেট প্রাইমারি টেটে এত ইজি আসবে। তাহলে ইট হেল্পস টিচার্স টু নো হাউ সাকসেসফুল স্টুডেন্টস ওয়্যার, হাউ সাকসেসফুল স্টুডেন্টস ওয়্যার in learning new skills, in learning new skills, that is LSRW। অর্থাৎ একটা টিচার এখান থেকে বুঝতে পারেন যে কোনো স্টুডেন্ট নতুন কোনো কিছু শিখতে কতখানি সফল বা কতখানি ব্যর্থ। এবং এক্স্যাক্টলি নতুন কিছু শেখা মানে হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, যে আমাদের চারটে প্রসেস আছে। 3 নাম্বার লেখো, 3 নাম্বার evaluation also helps the students evaluation also helps the students, আগের দুটো বললাম টিচারকে হেল্প করে, এবারে স্টুডেন্টকে। to determine which area of learning, to determine which area of learning require more attention, more attention। এই পয়েন্টটা ব্যাপারটা বুঝতে পারলে? দেখো বলি, যখন আমরা পরীক্ষা দিই অর্থাৎ আমাদের ইভালুয়েশনটা টিচাররা করে, তখন কেন করে
আর সেইখান থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের কোন জায়গাটাতে একটু উইক আছি, আমরা কোন জায়গাটাতে আমরা স্ট্রং আছি। যেখানে উইক আছি সেইখানটাতে আমাদেরকে একটু বেশি জোর দিতে হবে, তাহলে আমরা আরো ভালো স্কোর করতে পারবো। ঠিক সে যেরকম আমাদেরকে দেখবে যে কোনো পরীক্ষার আগে বলে যে মক টেস্ট দিতে, এবং মক টেস্টটা শুধু দিলেই হবে না, মক টেস্ট কিন্তু ইভালুয়েট করতে হবে। অর্থাৎ মক টেস্ট দেওয়ার পর তুমি স্কোর তুমি দেখে নিলে সেটা নয়, কোন জায়গাটা তোমার স্কোর কম আসছে সেই জায়গাটা ভালো করে দেখো, কোথায় ভুল হচ্ছে সেটা দেখো, যেন নেক্সট স্টেপে সেগুলো শুধরে নিতে পারো। এই 3 নাম্বার পয়েন্টটাতে এটাই বলছে। এইবারে কিছু স্টেপস আছে, এবারে পয়েন্ট দাও। স্টেপস অফ ইভালুয়েশন খুব ইম্পর্টেন্ট। স্টেপস অফ ইভালুয়েশন প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে। 1 নাম্বার লেখো, ডিটারমাইন এডুকেশনাল অবজেক্টিভস। ডিটারমাইন এডুকেশনাল অবজেক্টিভস। 2 নাম্বার দাও, আমি বোঝাচ্ছি এগুলো। মেজার বিহেভিয়ারাল চেঞ্জেস। বিহেভিয়ারাল চেঞ্জেস। 3 নাম্বার লিখে নাও, অর্গানাইজ লার্নিং এক্সপিরিয়েন্সেস। অর্গানাইজ লার্নিং এক্সপিরিয়েন্সেস। এই 3টে পয়েন্টে কি বলছে দেখো, যে কি কি স্টেপে ইভ্যালুয়েশন করা হয়ে থাকে। দেখো প্রথমে যখন দেখা হয়, যখন কোনো টিচার খাতা দেখছেন, প্রথমে তিনি 1 নাম্বারটা দেখবেন, কি দেখবেন, যে ডিটারমাইন এডুকেশনাল অবজেক্টিভস, অর্থাৎ প্রশ্নতে কি জানতে চাওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের সিটেটে বা প্রাইমারিতে প্রশ্ন দেবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইভালুয়েশন। এই 3টের মধ্যে একটা দিয়ে দেবে, অথবা উপরে নিচে দিয়ে দেবে যে নান অফ দ্য অ্যাবাভ। তখন হয়ে যাবে 1 নাম্বার, ফার্স্ট হচ্ছে ডিটারমাইন এডুকেশনাল অবজেক্টিভস। 2 নাম্বার হচ্ছে মেজার বিহেভিয়ারাল চেঞ্জেস, অর্থাৎ কোনো স্টুডেন্ট দেখবে যখন শুরু করে, বাচ্চা ছেলেরা তখন শুরু করে ভালোভাবে, মাঝখানে হয়তো তাদের মনের কোনো একটা গল্প লিখে দিল, তো তাদের কিভাবে চেঞ্জেস এসেছে তাদের রাইটিংটাতে, সেটা তখন দেখা হয়। এবং 3 নাম্বারে দেখা হয় যে সে কিভাবে অর্গানাইজ করেছে তার নিজের শেখার এক্সপিরিয়েন্স গুলো। এই 3টে ওয়েতে ইভ্যালুয়েশন করা হয়ে থাকে। এবারে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট কয় ধরনের। আমরা এবারে পড়বো স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট। এবারে আমরা পড়ে নেব, হেডিং দেবে এটা, স্কুল বেসড অ্যাসেসমেন্ট। ব্র্যাকেটের ফুল ফর্ম পড়তে পারে, তোমাদেরকে দিয়ে দেবে যে SBA এর পুরো কথাটি কি, তখন সেটা উত্তর হয়ে যাবে স্কুল বেসড অ্যাসেসমেন্ট। কিন্তু অপশনে এরকম দেবে না যে এস এর জায়গায় জেড দিয়ে দেবে, তা নয়, SBA দিয়েই তোমাদেরকে 4টে অপশন দেবে। এবারে তোমরা যদি এই স্কুল বেসড অ্যাসেসমেন্টটা না জানো, তাহলে তোমরা অ্যান্সারটা ভুল করে দেবে। তাহলে ব্যাপারটা কি না, আমি মোটামুটি লিখে রাখছি যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট, এটা ডান বাই, মানে এটা করা হয় কাদের দ্বারা, ডান বাই টিচার্স অর এডুকেটার্স। ঠিক আছে, এবারে জানতে হবে ফিচার্স, এর কি কি ফিচার্স আছে, এই ফিচার্স থেকেই প্রশ্ন আসে।
একটা ফুল ফর্ম আসতে পারে অথবা ফিচার্স। এবারে ফিচার্স গুলো কি জানতে চাইবে এমসিকিউতে? না না, কি দেখো জানতে কি চাইবে সেটা আমরা ওয়ান বাই ওয়ান লিখবো। 1 নাম্বার লিখে দিচ্ছি, চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি, মাল্টি ডাইমেনশনাল। চাইল্ড সেন্ট্রিক মানে কি? চাইল্ড সেন্ট্রিক মানে হচ্ছে যে ইভ্যালুয়েশনটা বা যে অ্যাসেসমেন্টটা করা হচ্ছে সেটা কিন্তু স্টুডেন্টের ফরে করতে হবে। একটা টিচার কিন্তু স্টুডেন্টের জায়গায় নিজেকে বসাবেন, ঠিক সেইভাবে কিন্তু ইভ্যালুয়েট করবেন। এবং মাল্টি ডাইমেনশনাল অর্থাৎ শুধুমাত্র যে কি অ্যান্সারটা লিখেছে তার উপর বেস করে আমি তার ইভ্যালুয়েশন করে দিলাম, সেটা কিন্তু হবে না। সব দিকের বিচার বিবেচনা করে কিন্তু আমাদেরকে অ্যাসেসমেন্টটা করতে হবে। 2 নাম্বার পয়েন্টস, 2 নাম্বার পয়েন্টস লেখো, টিচার্স হ্যাভ ফুল অথরিটি। কোথায় হচ্ছে? এটা স্কুলে হচ্ছে, তাহলে টিচারদের ফুল অথরিটি আছে। টিচার্স হ্যাভ ফুল অথরিটি ইন এসবিএ, আমি শর্ট ফর্মে লিখছি, ইন এসবিএ অর্থাৎ স্কুল বেসড অ্যাসেসমেন্ট উইথআউট এনি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স। অর্থাৎ স্কুলে যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ ধরো একটা বাচ্চা ছেলের খাতা একটা টিচার দেখেছে, বাইরে থেকে কোনো মানুষ বা ইনফ্যাক্ট তাদের মা বাবাও কিন্তু চলে যাবেন না যে আপনি এইটাতে কেন কেটে দিয়েছেন, এইটাতে আপনি কেন 1 দিয়েছেন, কেন 2 দেননি, কেন 5 দিয়েছেন, কেন 7 দেননি, এটা কিন্তু কখনোই বাইরে থেকে যাবে না। এটা কিন্তু ফুল অথরিটি আছে টিচারের। টিচারের যেমন লাগবে টিচার স্টুডেন্ট সেন্ট্রিক হয়ে বা চাইল্ড সেন্ট্রিক হয়ে ইভ্যালুয়েট করবেন এবং নাম্বার দেবেন। 3 নাম্বার লেখো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস, it provides ample opportunities, it provides ample opportunities opportunities কিসে কিসে অপরচুনিটি পাচ্ছে? টু টু নো দ্য চিলড্রেন্স উইক অ্যান্ড স্ট্রং পয়েন্টস, টু নো child's weak and strong areas। অর্থাৎ এই ইভ্যালুয়েশনে টিচাররা বুঝতে পারছেন যে কোথায় কোন স্টুডেন্টটি ঘাটতি রয়েছে বা কোথায় কোন স্টুডেন্টের আর যথেষ্ট নলেজ রয়েছে আর প্রয়োজন নেই তাকে বোঝানোর। এটা ছিল ফিচার্স। এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে, বলে দেবে নিচের কোন অ্যাসেসমেন্টে টিচারের অথরিটি হচ্ছে সর্বাপেক্ষা। তবে 2-3টে অপশন তোমাকে দিয়ে দেবে, তার মধ্যে একটা হয়তো অল অফ দ্য অ্যাবাভও দিয়ে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু করবে না। ঠিক আছে, প্রত্যেকটা লাইন থেকে আজকে যতগুলো পড়াবো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার হচ্ছে টাইপস অফ অ্যাসেসমেন্ট। এবার আমরা চলে আসছি টাইপস অফ অ্যাসেসমেন্ট। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, কারণ আমারও লিখতে সময় লাগছে, তোমাদের যেন বাড়িতে সময় নষ্ট না হয়। 1 নাম্বার, তাহলে প্রথমে আমি লিখি কয়টা টাইপ আছে। প্রথমে লেখো 3টি টাইপ আছে, 3 টাইপস। কেউ কেউ 2টো বলে, কিন্তু আমি তোমাদেরকে 3টেই লেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে তোমাদের তো প্রশ্ন আসবে না যে কয়টা টাইপ ছিল, সে কারণে এখানে 2-3 ডাজন্ট ম্যাটার, নিজের সুবিধার মতো করে করবে। 1 নাম্বার কি?
না, 1 নাম্বার হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট। 2 নাম্বার হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বারটা কোনো অ্যাসেসমেন্ট লিখবো না, এটার নাম হচ্ছে পোর্টফোলিও। PORTFOLIO, পোর্টফোলিও। প্রথমেই চলে এসো 1 নাম্বার, সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আমি শর্ট ফর্মে লিখে রাখছি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, FA লিখে রাখছি, ঠিক আছে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট ব্যাপারটা কি প্রথমে লিখে নিই, তারপর আমরা বর্ণনা করছি। ইট ইজ টিপিক্যালি কন্ডাক্টেড, লিখে নাও এগুলো, ইট ইজ টিপিক্যালি কন্ডাক্টেড during the development, during the development ডেভেলপমেন্ট মানে কি দেখো, আরেকবার লিখিয়ে দিচ্ছি, or improvement of a program, or improvement of a program। আরো একটু লিখিয়ে দিচ্ছি, or course। তাহলে এই পয়েন্টটাতে কি বলছে না, ফরমেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট কখন ঘটায় বা কখন হয়ে থাকে না, ইট ইজ টিপিক্যালি কন্ডাক্টেড ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ প্রোগ্রাম অর কোর্স। অর্থাৎ কোর্স চলাকালীন যখন আমাদের রেগুলার কোর্স বা ক্লাস চলে, তখন দেখবে কোনো একটা টপিকের উপর আমরা পরীক্ষা নিয়ে থাকি, বা আমাদের যখন পড়তাম স্কুলে বা কলেজে, তখনও কিন্তু আমাদের হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন পরীক্ষা হয়ে থাকতো। সেই যে পরীক্ষাটা হয়ে থাকতো সেইটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। উদাহরণটা লিখে রাখো নিজেদের বোঝার সুবিধার জন্য, এটা এক্স্যাক্টলি উদাহরণ কিন্তু নয়, লিখে রাখছি, সপ্তাহের কোনো একটা দিনে পরীক্ষা নেওয়া। সপ্তাহের কোনো দিনে হঠাৎ একটা টপিকের ওপর পরীক্ষা, ঠিক আছে। এটা হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট। 2 নম্বর কি ছিল? 2 নম্বর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আমি SA লিখছি। দেখো সামেটিভ ব্যাপারটা কি, দেখো আমরা সামেটিভ দেখবে পড়েছি, আমরা ইউনিট টেস্ট দিয়েছি, তারপরে সামেটিভ পরীক্ষা হতো। সামেটিভ মানে হচ্ছে বছরে 1-2 বার হবে, এবং সেটা হচ্ছে খুব বড় আকারের একটা পরীক্ষা, মানে মোর দ্যান ইউনিট টেস্ট বা মোর দ্যান ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তাহলে লেখো, দিস টেক্স প্লেস, দিস টেক্স প্লেস at the end of a large period of time, at the end of a large period of time, অর্থাৎ 4 মাস 5 মাস পর পর পরীক্ষাটা হয়ে থাকে, এই অ্যাসেসমেন্টটা হয়ে থাকে।
লাইক দ্য এন্ড অফ এ ইয়ার, লাইক দ্য এন্ড অফ 6 months or 1 year। ঠিক আছে, এবারে দেখো এটার উদাহরণ একটু লিখে রাখি বোঝার সুবিধার জন্য। উদাহরণগুলো কিন্তু আমরা বাংলায় লিখবো যেন বুঝতে সুবিধা হয় আমাদের। এটার ভিত্তিতে টিচার্স বা স্টুডেন্টদের টিচার স্টুডেন্টদের টিচার বা স্টুডেন্টদের স্ট্রং অ্যান্ড উইক এরিয়াগুলো চিহ্নিত করেন। স্ট্রং ও উইক এরিয়াগুলো চিহ্নিত করেন। দেখবি যখন পরীক্ষা হতো 6 মাস পর পর বা বছরের শেষে অ্যানুয়াল পরীক্ষার সময় মার্কশিটের শেষে একটা রিমার্কস বলে লেখা থাকে প্রাইমারি স্কুলে, সেইখানে কিন্তু যে কোন দিকে ভীতি রয়েছে, কোনটা স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট সেগুলো লেখা থাকে, সেইটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এবং এটা এই যে ইভ্যালুয়েশনটা করা হলো এটা কখন কাজে লাগবে, নেক্সট ইয়ারে। সেজন্য এটাও লিখে রাখছি, পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমরা এমসিকিউতে দেখব, সেটা নেক্সট ইয়ারে পূরণ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর একটা রয়েছে সেটা হচ্ছে পোর্টফোলিও। এবার আমরা পড়বো 3 নম্বরে, সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও ব্যাপারটা কি? পোর্টফোলিও দিস ইজ কল্ড, এই দেখো এইখান থেকে প্রশ্ন দেখো কিভাবে এসেছে, বলে দেবে নিচের কোনটি, বা লিখে দেবে যে ইন্টারিম বা শর্ট টাইম অ্যাসেসমেন্ট কোনটি। ঠিক আছে, শর্ট টাইম অ্যাসেসমেন্ট কোনটি, তোমাদেরকে নিচে 4টির মধ্যে চুজ করতে হবে, অবশ্যই হবে পোর্টফোলিও। দেখো বর্ণনাটা লেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ কল্ড ইন্টারিম অ্যাসেসমেন্ট, দিস ইজ কল্ড ইন্টারিম, ব্যাকেটে লিখে দিচ্ছি শর্ট টার্ম অ্যাসেসমেন্ট। শর্ট টার্ম অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এছাড়াও কি লিখবো না, দিস টেক্স প্লেস, দিস টেক্স প্লেস occasionally, occasionally কেন বলা হয়েছে occasionally? এটা সাধারণত হুটহাট করে হয় না, সব ক্লাসেও হয় না, বছরের শেষে 1-2বার হতে পারে। ঠিক আছে, তাহলে এটা লেখো occasionally over a longer time period, over a longer time period। লঙ্গার টাইম পিরিয়ড কেন বলা হয়েছে? দেখো
উদাহরণটা লিখি তাহলে বুঝতে পেরে যাবো। রিটেন প্রজেক্ট, রিটেন অ্যাসাইনমেন্ট করতে পারো। রিটেন যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় সেগুলো নিশ্চয়ই তোমাকে বলে না যে ক্লাসে বসে বসে করো, তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, তোমরা এই টাইমের মধ্যে করবে। হয়তো বছরের প্রথমে দিয়ে দিলে, বললো যে বছরের শেষে এইটা পুরো সম্পূর্ণ করে একটা খাতা তৈরি করে সাবমিট করবে। অথবা বলতে পারে প্রজেক্টস। ঠিক আছে, এগুলো হচ্ছে পোর্টফোলিওর মধ্যে। এক্ষেত্রে স্টার দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো। কি লিখবো? ফিডব্যাক টু লার্নার ইজ মোর ফর্মাল। ফিডব্যাক টু লার্নার ইজ মোর ফর্মাল, অর্থাৎ খুবই ফর্মাল ওয়েতে কিন্তু এটা ইভালুয়েট করা হয় এবং স্টুডেন্টদেরকে ফিডব্যাকটা দেওয়া হয়। বলে দেবে নিচের তিনটে চারটে অ্যাসেসমেন্টের মধ্যে কোনটি সবচাইতে ফর্মাল ফিডব্যাক দেওয়া হয়ে থাকে, চারটের মধ্যে যে কোনো একটা। পোর্টফোলিও উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেটা কি না, সেটা হচ্ছে সিসিই। দেখো সিসিই মানে কি, এবার আমরা লিখছি সিসিই। দেখবে সিটেটের প্রিভিয়াস ইয়ার্সে দেখতে পাবে, আমি একবার পড়িয়েছিলাম ফুল ফর্ম অফ সিসিই, পড়েছে সিটেটে বহুবার পড়েছে। সিসিই ব্র্যাকেটে ফুল ফর্মটা লিখছি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তাহলে এই জিনিসটা কি? দেখো এই জিনিসটা কি বলি এবারে। এইখানটাতে লিখছি, CCE was a process. CCE was a process of assessment was a process of assessment mandated by RTE অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। ঠিক আছে, ইট মেনলি কভার্স, স্টার দিয়ে লিখছি, ইট মেনলি covers all aspects of students, all aspects of students in school based evaluation, in school based evaluation। ঠিক আছে, আর দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টস আছে।
দেখো এবার আমরা পড়বো অবজেক্টিভস। তার আগে আমরা একটু স্টার দিয়ে একটা জিনিস লিখে নেব। আচ্ছা তোমরা বুঝতে পারছো যে আগের পেজটা একটু পরে দেখাচ্ছি। দেখো তোমরা যে পড়লে যে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এই যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, যে একদিনে কোনো কিছু হবে না, সবকিছু কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে ইভ্যালুয়েশনটা চলবে। অর্থাৎ কি হচ্ছে না, একটা স্টুডেন্ট বা একটা শিশু সে কিন্তু রেগুলার স্কুল যাচ্ছে আসছে, তার যে চারিত্রিক এবং মানসিক বিকাশ সেটা হচ্ছে, তার সাথে সাথে সে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ একদিনে তার মানসিক চারিত্রিক এবং তার পড়াশোনার বৈশিষ্ট্যটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে না, সে বুদ্ধিমান হয়ে যাচ্ছে না, একদিন ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে না, একটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে, তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এবং এটাকে কম্প্রিহেন্সিভ কেন বলা হয়েছে, এটাই আমরা লিখবো। দেখো যে কম্প্রিহেন্সিভ কেন বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসবে। কম্প্রিহেন্সিভ, দেখো কম্প্রিহেন্সিভ মানে কি বলতো, না কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে, আমি দুটো টার্ম লিখছি যেগুলো পরীক্ষায় অপশনে পাবে তোমরা। একটা হচ্ছে স্কলাস্টিক, SCHOLASTIC, স্কলাস্টিক। আর একটা পাচ্ছ কো স্কলাস্টিক, ঠিক আছে, একটা পেলে স্কলাস্টিক প্লাস একটা হচ্ছে কো স্কলাস্টিক, SCHOLASTIC। এই যে স্কলাস্টিক, এই স্কলাস্টিক মানে কি, স্কলাস্টিক মানে হচ্ছে তোমার যে পড়াশোনার বৈশিষ্ট্য, অর্থাৎ স্কলার শব্দটা থেকে দেখবে স্কলাস্টিক তোমরা একটু রিলেট করতে পারবে। এরপর আসছে ইভ্যালুয়েশন, অর্থাৎ আমি বর্ণনা করছি, সেটা হচ্ছে এই যে স্কলাস্টিক, এটাকে তোমরা বলতে পারো পড়াশোনা, আমি ইংলিশে লিখছি, এটাকে বলতে পারো স্টাডি। আর এই যে কো স্কলাস্টিক, এইটা হচ্ছে আদার দেন স্টাডি, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স, সোশ্যাল মোরাল, এগুলো সোশ্যাল মোরাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। অর্থাৎ কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে তার সম্পূর্ণভাবে সামাজিক নৈতিক একটা ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য তার মধ্যে বৃদ্ধি পাবে এবং সেটা গড়ে উঠবে তার চারিত্রিক বৈশিষ্ট্য রূপে। এই দুটোর জন্যই শুধুমাত্র এটাকে কন্টিনিউয়াস প্রসেস না বলে বলা হয়েছে সিসিই বা কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। এবারে আমরা জানবো লাস্ট আজকের পয়েন্ট, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ সিসিই। লিখছি অবজেক্টিভস অফ সিসিই। এক নাম্বার লেখো, টু ডেভেলপ কগনিটিভ অ্যান্ড সাইকোমোটর। প্রশ্ন আসবে এগুলো থেকে। টু ডেভেলপ কগনিটিভ অ্যান্ড সাইকোমোটর, PSYCHOMOTOR, সাইকোমোটর অ্যান্ড ইফেক্টিভ স্কিলস, অ্যাজ ইফেক্টিভ স্কিলস। অর্থাৎ আমাদের কগনিটিভ সাইকোমোটর এই স্কিলস গুলো ইফেক্টিভলি বৃদ্ধি পাবে, ডেভেলপ করবে এই সিসিই দ্বারা। দু নাম্বার হচ্ছে টু লে এমফেসিস, গুরুত্ব আরোপ করছে, টু লে এমফেসিস, EMPHASIS, টু লে এমফেসিস কিসের উপর গুরুত্ব আরোপ করছে, অন থট প্রসেস, অন থট প্রসেস and de-emphasizes
অ্যান্ড, এটা এমফাসাইজ করছে অ্যান্ড, এবার ডি এমফাসাইজ করছে, গুরুত্ব কমিয়ে দিচ্ছে, ডি এমফাসাইজ কিসের উপর? মেমোরাইজেশন, মুখস্থ করা, মেমোরাইজেশন, MEMORIZATION, মেমোরাইজেশন। অর্থাৎ সিসি প্রসেসে থট প্রসেসটাকে গুরুত্ব দিচ্ছে, কোনটাকে গুরুত্বহীন করে দিচ্ছে? একদমই একদমই করছে না, একটু অনেকটাই গুরুত্ব হ্রাস করে দিচ্ছে মুখস্থ বিদ্যার উপর। ঠিক আছে, আজকের শেষ পয়েন্ট সেটা হচ্ছে থিওরিটার, একটা স্টার দিয়ে লিখে দিচ্ছি। সেটা কি না, সিসিই উইল রিডিউস। তাহলে দেখো, এখনই আমি কি বললাম যে এটা মুখস্থ বিদ্যার উপর জোর কমিয়ে দিচ্ছে। তাহলে যখন একটা বাচ্চাকে কোনো কিছু জিনিস মুখস্থ করতে কম হবে, তাকে কি তার নিজস্ব চিন্তা ভাবনার উপর গুরুত্ব দেবে, তখন তো সেই বাচ্চাটার উপর মানসিক যে স্ট্রেসটা সেটা তো কমে যাবে। সেটাই আমি এখানে লিখে দিচ্ছি, যেটা পরীক্ষায় প্রশ্ন আছে, নিচের কোন প্রসেসে সবচেয়ে একটা শিশুর যে মানসিক স্ট্রেস সেটা সবচাইতে কম হয়? সেটা হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে। তাহলে সিসিই will reduce কি কি রিডিউস করছে? স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, অ্যান্ড লার্নার্স অফ লার্নার, আমি অফ লার্নার লিখে দিচ্ছি, অফ লার্নার্স অ্যান্ড, আর কি করছে? লার্নার্স হলিস্টিক্যালি ডেভেলপ, লার্নার্স হলিস্টিক্যালি, খুবই সুন্দরভাবে, হলিস্টিক্যালি ডেভেলপ their personality also. পার্সোনালিটি কেন ডেভেলপ করবে সিসিই প্রসেসে? কারণ যখন তার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে, তখন তো অটোমেটিক যে ব্যক্তির চিন্তা ভাবনা, যে শিশুর চিন্তা ভাবনা একটু হাই লেভেলে চলে যাবে, তার তো শুধুমাত্র তার চিন্তা ভাবনা হাই লেভেলে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্বটাও তো ধীরে ধীরে গড়ে উঠছে। সেজন্য বলছে এখানে পার্সোনালিটিও অনেক সময় গ্রো করে। ঠিক আছে, এই হচ্ছে ইভালুয়েশন চ্যাপ্টারটা, মোটামুটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো এখান থেকে তোমাদের সিটেটে বা প্রাইমারি টেটে তুমি দুটো প্রশ্ন ধরো, এইটুকু ক্লাস থেকে তোমরা দুটো প্রশ্ন পাবেই। ঠিক আছে, দেখো এক নাম্বার বলেছে হোয়াট, এক নাম্বার কি বলেছে দেখি, হোয়াট মেক্স ইট পসিবল ফর চিলড্রেন টু লার্ন ফার্দার। একটা বাচ্চা কখন আরো বেশি শিখবে, আরো বেশি শেখা সম্ভব হবে? ঠিক আছে, টু লার্ন ফার্দার মানে হচ্ছে অনেক কিছু, মানে একটু বাড়তি এক্সট্রা শিক্ষা আর কি। যেমন তোমার উপপাদ্য আমাদের প্রত্যেকে জানা, কিন্তু যারা যে সমস্ত দেখবে, যারা আমরা একটু ভালো শ্রেণীর স্টুডেন্ট ছিলাম, তাদেরকে আমাদের টিউশন টিচার বল বা স্কুল টিচার বল আমাদেরকে এক্সট্রা উপপাদ্য করাতেন, যেখান থেকে মাধ্যমিকে 3 নাম্বার আসতো। এগুলো এগুলো কিন্তু সবাই করতো না, যারা একটু ভালো স্টুডেন্ট তারা করতো। তাহলে আমি কাদেরকে একটু বেশি শেখাতে পারি? কাদেরকে? pick the best option to the answer of the question. Number 1 option, ability to learn complex things easily, যারা খুব কঠিন জিনিস খুব সহজে শিখতে পারে। অপশন 2, অলরেডি অ্যাকোয়ার্ড ফাউন্ডেশনাল এবিলিটিস। এই ফাউন্ডেশনাল এবিলিটিস মানে হচ্ছে বেসিক, এই ফাউন্ডেশনাল মানে হচ্ছে, এটার মানে হচ্ছে বেসিক। ঠিক আছে, BASIC, অর্থাৎ যাদের বেসিক এবিলিটিস গুলো জানা আছে ল্যাঙ্গুয়েজের, এবং যাদের ম্যাথমেটিক্যাল এবিলিটিস অর্থাৎ অঙ্ক এবং ল্যাঙ্গুয়েজের যাদের বেসিক জানা আছে, তাদেরকে আমি আরো বেশি শিক্ষা দিতে পারি, তাদেরকে আরো একটু এক্সট্রা কিছু করাতে পারি। অপশন 3, এবিলিটি টু রেসপন্ড টু কম্প্রিহেনশন কোয়েশ্চেন বেসড অন ল্যাঙ্গুয়েজ। কোন একটা ল্যাঙ্গুয়েজের উপর কম্প্রিহেনশন প্রশ্ন যে সলভ করতে পারে, তাদেরকে আমরা শেখাতে পারি। নাকি অপশন 4, এবিলিটি টু অ্যাকোয়ার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, নাকি যারা খুব হাইফাই লেভেলের চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা শেখাতে পারি? খুব সুন্দরভাবে উত্তর দেবে, অনেকে অ্যান্সার দিয়েছো, অনেকে অ্যান্সার দিয়েছো, আমি অ্যান্সারটা বলি। অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন 2। কেন হয়ে যাচ্ছে বলি, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো
অপশন 2টা কেন হচ্ছে? যাদের বেসিক ক্লিয়ার থাকবে, অর্থাৎ উপপাদ্য যদি ক্লিয়ার থাকে তাহলে আমি তাকে এক্সট্রা উপপাদ্য করিয়ে বোঝাতে পারবো, তারা বুঝতে পারবে ওপর। এটা সেই জন্য অপশন 2টা কারেক্ট হয়েছে। অপশন 1টা কেন? দেখো, একটা উপপাদ্য করার সময় যদি তার কমপ্লেক্স আইডিয়াস গুলো খুব সহজে বুঝে, মানে কি, একটা উপপাদ্য তো খুব সহজ জিনিস, তাহলে কমপ্লেক্স কোথা থেকে একটা উল্টো পাল্টা কমপ্লেক্স আইডিয়া সে যদি সহজে বুঝতে পেরে যায়, তাহলে তার মানে এটা নয় যে তাকে সে খুব ইন্টেলিজেন্ট, তাকে অনেক কিছু শেখানো যেতে পারে, এটা নয়। অপশন 3তে বলেছে এবিলিটি টু রেসপন্ড কম্প্রিহেনশন কোশ্চেন্স। তুমি বলো, তোমাদেরকে একটা টেক্সট পড়িয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে তো সেটা থেকে প্রশ্ন ইজিলি করে দিতে পারবে, যেগুলো আমাদের প্রাইমারি টেটে আসে, সিটেটে আসে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা প্রত্যেকে যদি করে দিই তাহলে আমরা প্রত্যেকে ট্যালেন্টেড স্টুডেন্ট এবং প্রত্যেকে আমরা এক্সট্রা কিছু শিখতে পারবো, এটা নয়, এটা থেকে প্রমাণিত হয় না। অপশন 4 হচ্ছে এবিলিটি টু অ্যাকোয়ার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। দেখো, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস জিনিসটা আলাদা। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস মানে হচ্ছে চিন্তা ভাবনাগুলো সেই লেভেলের হবে, কিন্তু যদি সবচেয়ে বেস্ট অ্যান্সার বলেছে, এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার সঠিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে বেস্ট অ্যান্সার বলেছে। সিটেট কিন্তু অপশন 2টা অ্যান্সার নিয়েছে, বেস্ট বলেছে অ্যাকর্ডিং টু সিটেট বা এনসিইআরটি, তারা কিন্তু অপশন 2টাকে নিয়েছে, ঠিক আছে। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স এরর। দেখো, 4টা অপশন মিলে হচ্ছে একটা সেন্টেন্স। দ্য মেম্বার্স ডিসকাসড অ্যাবাউট দ্য অ্যারেঞ্জমেন্টস ফর দ্য অ্যানুয়াল ইভেন্ট। আমি তোমাদের আমি তোমাদের করিয়েছিলাম প্রিপোজিশন, আগের দিন করিয়েছিলাম প্রিপোজিশন, এবং প্রিপোজিশনেই তোমাদের এই যে ভুলটা সেটা কিন্তু আমি পড়িয়েছিলাম, এটা তোমাদের পারা উচিত ছিল। যারা বলেছো অপশন বি তারা ঠিক বলেছো, অপশন বি, ভেরি গুড দিশা, দিশা ভেরি গুড। ডিসকাসড এর শব্দটার মধ্যেই অ্যাবাউট শব্দটা ঢুকে আছে, তাহলে ডিসকাস কথাটা বলার পর আমি প্রিপোজিশনে পড়িয়েছিলাম, এরপরে কিন্তু আমার অ্যাবাউট কথাটা আসবে না, ডিসকাসড অ্যাবাউট হবে না, ঠিক আছে, অ্যাবাউট কথাটা হবে না। অপশন 2তে ভুল আছে, কেন হবে না আমি আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম, রেকর্ডেড ক্লাস দেখে নেবে। নেক্সট 3 নাম্বার দেখো, which of the which part of speech is the underlined word in। দেখো, এই যে কোটেশন করা আছে, কোটেশন যে পুরো সেন্টেন্সটাতে যে আন্ডারলাইন ওয়ার্ড ইম্প্যাক্ট, স্কুল ক্লোজেস হ্যাভ স্কুল ক্লোজার্স হ্যাভ সিগনিফিকেন্ট নেগেটিভ ইম্প্যাক্ট অন লার্নিং লেভেলস অফ চিলড্রেন। স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের লার্নিং মানে শেখাতে অনেকটা সমস্যা হয়, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এই যে ইম্প্যাক্টটা কোন পার্টস অফ স্পিচ তোমাদেরকে বলতে হবে। অপশন এ প্রোনাউন, অপশন 2 অ্যাডভার্ব, অপশন 3 অ্যাডজেক্টিভ, অপশন 4 নাউন। ইম্প্যাক্ট, দেখো তোমরা উত্তর দাও প্রত্যেকে, সিটেটের প্রশ্ন এটা। দেখো, নেগেটিভ, এই যে পজিটিভ নেগেটিভ এটা কি বলতো, এই নেগেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নেগেটিভ যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা জানি অ্যাডজেক্টিভের কার আগে বসে, সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে, কখনোই, হ্যাঁ অ্যাডভার্বের আগেও বসতে পারে, অ্যাডভার্বের আগেও বসে, কিন্তু অ্যাডভার্ব থাকলে তো সেই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এটা নেগেটিভ ইম্প্যাক্ট। অ্যাডভার্ব কিভাবে বুঝবো, আমি অ্যাডভার্ব ক্লাসে পড়িয়েছিলাম যে অ্যাডভার্ব কিভাবে চিনতে হয়। প্রথমত ভার্বকে তুমি যদি হোয়ার দ্বারা প্রশ্ন করো, WHERE হোয়ার দিয়ে, কোথায় দিয়ে, যে উত্তরটা পাবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, অথবা তুমি শব্দটা দেখেই বুঝতে পেরে যাবে সেটা অ্যাডভার্ব কিনা। ইম্প্যাক্ট শব্দটা দেখে একবারও মনে হচ্ছে না এটা অ্যাডভার্ব, সেই কারণে এটা হয়ে যাচ্ছে নাউন বা প্রোনাউন, তাহলে এটা তো প্রোনাউন নয়, এটা হয়ে যাচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে নাউন। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। কেন বি বলছো আমি বুঝতে পারছি না। অপশন 4 অমৃতা ভেরি গুড, নাউন হয়ে যাচ্ছে, নেগেটিভ শব্দটা দেখে তোমাদের বোঝা উচিত ছিল, যাই হোক নো প্রবলেম। নেক্সট, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে আগে একবার এসেছিল, তাহলে এটা রিপিট হচ্ছে, বুঝতে পারছো তো, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে আগে একবার করিয়েছিলাম। ইফ আ টিচার ওয়ান্টস টু হেল্প স্টুডেন্টস লার্ন ভোকাবুলারি হুইচ উড বি দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে। মনে রাখবে যে একটা প্রশ্নে অনেক সময় অনেকগুলো অ্যান্সার মনে হতে পারে, কিন্তু তোমাকে যে প্রশ্নে যেটা জানতে চেয়েছে, দেখো মোস্ট ইফেক্টিভ অর্থাৎ 4টে অ্যান্সার হতে পারে, সবচেয়ে 100% যেটা বা 99% যেটা, সেইটা হবে তোমার কারেক্ট আনসার। তাহলে ইফ এ টিচার ওয়ান্টস টু হেল্প স্টুডেন্টস, একটা স্টুডেন্ট নতুন ওয়ার্ড বা ভোকাবুলারি শিখতে সাহায্য করবে একটা টিচার স্টুডেন্টকে, তাহলে কোন 4টির মধ্যে কোনটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। ইউজ স্টোরিজ অ্যান্ড ইমাজারি, অর্থাৎ ছবি, বিভিন্ন গল্প বলবে, সেটার দ্বারা নতুন ওয়ার্ড শেখাতে পারে। ইউজ অফ ড্রিলিং, ড্রিলিং মানে হচ্ছে তোমার
রিভাইজ করা, রিভিশন করানো, ঠিক আছে, মানে মুখস্থ বিদ্যা, মানে সাইকেল করে যেটা চলে আসে, আমি আগে পড়িয়েছিলাম কোন একটা ক্লাসে। নাকি অপশন 3 ইউজ অফ রিটেন এক্সারসাইজ। দেখো রিটেন এক্সারসাইজ হবে না, তার কারণ রিটেন এক্সারসাইজ মানে হচ্ছে একটা জিনিস পড়িয়েছি, আমি তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা লিখে দিচ্ছ, সেখান থেকে ভোকাব হবে না, তাহলে অপশন 3 কাটা। অপশন 4 হচ্ছে ইউজ অফ টেক্সট বুক। অনেকে তোমরা করবে ইউজ অফ টেক্সট বুক, কিন্তু দেখো টেক্সট বুক থেকে তো আমরা নিজেরাই ওয়ার্ড শিখে নিতে পারি, তাহলে টিচারের প্রয়োজনীয়তা কেন হবে? অপশন 4 কিন্তু হবে না। যদি বলতো টিচারের কথাটা যদি না থাকতো, যে কোনটা নিচের কোনটাতে সবচেয়ে ভোকাব শেখা যায় খুব ইজিলি, মোস্ট ইফেক্টিভ মানে পন্থা, তাহলে হয়ে যেত টেক্সট বুক। কিন্তু এখানে বলেছে টিচার স্টুডেন্টকে হেল্প করবে, সেই কারণে টেক্সট বুক হবে না। আর ড্রিলিং শব্দটা, ড্রিলিং কখনোই ভোকাবের সাথে যুক্ত নয়, ড্রিলিং কথাটা কিন্তু কোনো কিছু বোঝার সঙ্গে যুক্ত, যে বারবার রিসাইকেল রিভাইজ করে করে তুমি জিনিসটা সম্পর্কে মাস্টারি হতে পারবে। বাট অপশন 2 হবে না, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ একটা টিচার বিভিন্ন গল্প বলবে, বোর্ডে বিভিন্ন ছবি আঁকবে, সেটার দ্বারা নতুন ভোকাব, অর্থাৎ একটা হাতির ছবি আঁকলো, সেটা লিখে দিল এলিফ্যান্ট, একটা সুন্দর একটা ঘুড়ির ছবি আঁকলো, কাইট লিখে দিল, সেটা হচ্ছে ঘুড়ি। বাচ্চারা এইভাবে শিখবে, এই ছবিটা কি বলবে, কাইট, ওই যে KIT কাইট, ওইখান থেকে ভোকাব শিখবে। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। চারেরটা অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 5, মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স এডুকেশন এইমস অ্যাট ড্যাশ। মাল্টিলিঙ্গুয়ালিজম একটা রিসোর্স ধরা হয়, education aims at dash. Option 1, making use of language of learners for teaching learning. মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে শিখবে লার্নার্স, এবং সেটা তাদের লার্নিং এবং টিচিং এ তারা শিখবে, এই প্রসেসটাতে, লার্নিং টিচিং প্রসেসটাতে। অপশন 2, মেকিং লার্নার্স লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল, যত খুশি ল্যাঙ্গুয়েজ শিখবে। দেখো এখানে বলেছে যে মাল্টিলিঙ্গুয়ালিজম হলে তুমি স্টুডেন্টস এডুকেশনে কোন জিনিসটাকে এমস করবে, কোন জিনিসটা সবচাইতে সুইটেবল। অপশন 3, ইউজিং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস ফর টিচিং লার্নিং, নাকি অপশন 4, এনেবলিং টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর জবস অ্যান্ড আদার টাং ফর কালচার। তোমরা এটার উত্তর করো 5 নাম্বারটা। দেখো লাস্টেরটা হবে না, যেখানে জবস এগুলো চলে আসবে না, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না, তাহলে এটা বাদ দিয়ে দাও, অপশন 4টা বাদ গেল। দেখো অপশন 3 তে বলেছে ইউজিং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এখানে বলেছে যে মাল্টিলিঙ্গুয়ালিজমটা, আমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শুনতে ভালো লাগছে, কিন্তু মাল্টিলিঙ্গুয়ালিজমের ক্ষেত্রে অপশন 3টা একদমই গ্রাহ্য নয়, কারণ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ফর টিচিং লার্নিং, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে মাল্টি